কখনো ভাবেননি, হয়তো বা ভেবেছেন কিনা জানি না, এই দায়িত্ব আপনার কেমন লাগছে? আছি, ভালো আছি। এটা নতুন দায়িত্ব, কাজে বড় দায়িত্ব। এই দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি কীভাবে, তার তো প্রস্তুতি। হঠাৎ করে যে একটা দায়িত্ব আসলো, সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা এবং সেটাকে কার্যে পরিণত করতে পারি। আমরা তো জানি যে বিগত 2 দশকের অধিক সময় ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে, আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, এবং আপনার তো জেলে যাওয়ার কথা এ সময়। হঠাৎ করে সব কিছু বদলে গেল, আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন। একটা অবাক, অদ্ভুত, বিস্ময়কর পরিবর্তন বলা যায়। এমন কি কিছু হতে পারে আপনি কখনো ভেবেছিলেন? এটা রূপকথার মতো। এই 2 দিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন, আদালতের দরজায় ঘুরছেন, হঠাৎ করে জেলে না গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন। একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য, মাপ চেয়েছি বরাবরই, এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেটা এসছে, ভিন্ন পরিস্থিতি। সেই জন্য দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব নিয়ে এখানে এখন এসছি। আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন? ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন? কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন? ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তাদের পত্রিকায় দেখতেছি, টেলিভিশনে নিউজ দেখতেছি, এগুলো দেখে যাচ্ছি। ওরা বরাবর যেরকম আন্দোলন হয়, বহু আন্দোলনের মতো হইতে একটা আন্দোলন চলছে, এইভাবেই দেখছিলাম। তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছিল, অলিম্পিক উপলক্ষে, এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে, ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম প্যারিসে। কাজে আমি এদিকেও দেখছি আর ওদিকের দৃশ্য দেখছি, দূরের দৃশ্য হিসেবে বোধহয় আপনাকে জেলে নিয়ে যাবে, কাজে আপনি কিছুদিন দূরে থাকেন, এটা পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে। কাজে আমি পরিকল্পনা করছিলাম প্যারিসের পরে বার্লিনে যাব, বার্লিনের পরে রোম যাব, তারপর ব্রাজিল যাব, ইত্যাদি ইত্যাদি। ওদের বলছিলাম যে এইভাবে দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে, এটা মাথার ভেতরে ছিল না। তো তাদের একজনই, যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার অফিসে, বলে যে এটা ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চায়। এই প্রথম শুনলাম ছাত্রদের ব্যাপারে। মানে কী আলাপ করতে চায়? বলছে আপনার সঙ্গে আলাপ করবে, তারা সরকার গ্রহণ করবে, সরকারের দায়িত্ব নেবে, আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে। তা আমি বললাম যে এটা তো ভিন্ন কথা হলো। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ হয়েছে? বলছে আমার সঙ্গে আলাপ হয়েছে। তো আমি ঠিক আছে, আমিও আলাপ করি, কী বলে দেখি। তো আলাপ করলাম, যোগাযোগ করে দিল, আলাপ করলাম। আমি প্যারিসে বসে আলাপ করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না, বরাবরই আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছি, এই দায়িত্ব ঠিক হবে না, তোমরা অন্য লোকজন দেখো, ভালো করে দেখো। বল না স্যার, আর কেউ নেই, আপনাকে নিতে হবে। তা আমি বললাম যে আবার দেখো, যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা, এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো, খোঁজ করার পরে আমাকে বলো কী হলো, কী দাঁড়ালো। বল ঠিক আছে, আমি কালকে আবার ফোন করবো। ঠিক আছে, পরের দিন আবার ফোন করলো, বল স্যার উপায় নেই, আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে আসতে হবে আপনাকে। তা আমি বললাম যে আমি তো এখন হাসপাতালে, আমি তো অবিলম্বে আর আসতে পারছি না, আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি কি বলে। তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে, তোমরা যদি প্রাণই দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে একটা সম্মতি দিই, যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম, পরে আমি বলবো। তো আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে, বলে যে আপনার তো আগামী দিনও থাকার কথা হাসপাতালে, তো আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা। এই হলো ব্যাপার। পরের দিন সকালবেলায় উঠেই যে সিদ্ধান্ত আপনি নিলেন, এর মধ্যে ছাত্র নেতাদের ছাড়া এর বাইরে কারোর সাথে কি আপনার কোনো পরামর্শ আর কি যে আছে তাও তো আমি জানি না, আমার কিছুই জানা ছিল না। আর এই ছাত্র নেতাদের সঙ্গে কোনো রকম জানতে পারেননি তারা কারা। এখানে এসে ঢাকায় এসে তাদের চেহারা দেখতেছি, তাদের সঙ্গে কথা বলতেছি, এয়ারপোর্টে তারা ছিল, তখন তাদের সঙ্গে। আপনি দেশের একটা সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন 2 মাস আগে, এই অগাস্ট আপনার আসা, ক্ষমতা গ্রহণ, শপথ গ্রহণ, বঙ্গভবন, একটা খুব দ্রুত গতিতে সব কিছু হয়েছে। আমি ফিরে আসলাম, দিন রাত্রেই শপথ গ্রহণ করলাম,
সব উলট পালট, দেশে ফিরে এসে কোথায় জেলে যাবো, এখন অন্যদিকে চলে গেলাম। কি করতে হবে, এরা কারা, শপথ গ্রহণে কারা কারা থাকবে, সব কিছু নতুন, সব কিছু ভিন্ন পরিস্থিতি। তবু মনে করলাম যে এটা দায়িত্ব যখন তারা নিতে বলেছে, আমি রাজি হয়েছি, কাজে আমি সে দায়িত্ব পালন করব। কাজে একটা অপরিচিত জগতের মধ্যে 1996 সালের ওই কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ওই দিন ছাড়া এরপরে বোধহয় আপনি কোনোদিন এই বঙ্গভবন গণভবনে আপনার যাওয়ার সুযোগ হয়নি না? আমি গিয়েছি কোনো অনুষ্ঠানে, যদি অনুষ্ঠানে গিয়েছি যতদিন আওয়ামী লীগের বাইরের সরকার ছিল তারা আমাকে আমন্ত্রণ করেছে। আওয়ামী লীগের প্রথম সরকার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও আমি দাওয়াত পেয়েছি, সেখানে আমি দাওয়াত পেয়েছি এবং সেখানে উপস্থিত ছিলাম। এই সময় এই 2 মাসের মধ্যে কিন্তু হয়নি, 2 মাস, 2 মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশনে আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার রাষ্ট্রনেতা এবং বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো, কথা বললো। এবং আমরা যেটা দেখলাম, এত উৎসাহ উদ্দীপনা, বাংলাদেশের পরিবর্তন, আপনার উপস্থিতি, আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়োভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছে। এবং যেটা দেখা গেল যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সহায়তা করার জন্য অধীর আগ্রহে তারা আপনার সাথে দেখা করেছে। কানাডার প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, যদি আপনার সঙ্গে কোনো অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হলো। আপনার কী প্রতিক্রিয়া হলো বাংলাদেশে কেন্দ্র করে, নতুন বাংলাদেশ যেখানে আপনি নেতৃত্বে আছেন? একটা হলো তাদের সবার মনে একটা উৎসাহ জেগেছে যে এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারে। এটার যে গতি প্রকৃতি দেখছিল, তারা খুব উৎসাহ বোধ করছিল না এই পরিবর্তনের ফলে। এবং আমাকে সামনে পেয়ে যেহেতু একটু পরিচিত মুখ, এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে, কী দরকার তোমার বলো, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই। এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে, তাদের অফিসারদের নিয়ে এসছে। অফিসারদের অনেকে আবার আমাকে চেনে, যেহেতু নানা ভঙ্গিতে, নানা কাজে আমি তার নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম, তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরবর্তী পরিস্থিতির মতো করে দেখলে হবে না, এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে, আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে, এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশনে যেতে হবে। কারণ আমরা একটা বড় জাম্পে যেতে, অনেক শর্ত দিয়ে আটকে রাখছিল সেভাবে না। এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম, যার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল, আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে এরকম। তো খুব উৎসাহ বোধ করলাম এটাতে। আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না, এটা হলো যে গতি। এই আমরা এখানে চুক্তি সই করলাম, সব করলে টাকা আস্তে আস্তে বহু বছর লেগে যায়, এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে। আমি বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার, যদি এটা পরিবর্তন চাইতে হয়, এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার। কাজেই এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লাগিয়ে যেতে পারি, এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি, সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো, বলছি হ্যাঁ এটা আমরা বুঝছি। সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে। সেই জন্য আমাদেরকে যে প্রস্তুতি, প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন, সংস্কার, সেগুলি খুব জরুরি। অবশ্যই। যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে, ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নাই। কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে। যেগুলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি। বাইরে থেকে মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না, জানতেন না। আমরা সাধারণভাবে জানতাম অন্যায়, অবিচার, রাজনীতিকরণ, দুর্নীতি ইত্যাদি। তো আপনি এসে কি দেখলেন, কি পেলেন? ভাঙা হাট, মানে কোনো জিনিস ফাংশন করে না। আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নেই। এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে। ওনার হুকুমে কি করতে হয়, কে কারকে হুকুম দেবে, তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত। রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য তাদের কোনো ব্যস্ততা নেই। কাজে সেরকম একটা ভাঙাচোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে। আপনার যাত্রাটা তো অনেক কঠিন হয়ে গেল। অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আসার আগে তো এতটা বুঝেছেন কিনা জানি না,
নাকি এখন এসে আরো বেশি দেখছেন? ভেতরে ঢুকে পরিষ্কারভাবে দেখা যায়, আগে আচ্ছা আচ্ছা বুঝছি যে এরকম একটা কিছু হবে, কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল। কে কাকে নির্দেশ, কি উদ্দেশ্যে দিয়েছিল, কি করেছিল, এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল, কি চুক্তিটা কেন হয়েছিল, নানা রকমের বন্টন কিভাবে হয়েছিল, প্রথম কাজ সবকিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও, এই হলো সুযোগ। এইভাবে চলেছে। এক্ষেত্রে কতটুকু সফল হলেন মনে করেন? চেষ্টা করছি, এখনো সফল হই নাই, কারণ এখনো তো আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি হয় নাই। কাজে নানা রকমের ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা উন্নতি হয় নাই। কিঞ্চিত উন্নতি হয়েছে হয়তো, চেষ্টা হবে ওটাকে আগে স্থির করা। প্রথম কাজ হিসেবে এটা প্রথম কাজ, এটা না হলে তো বাকি জিনিস। এখন মানুষকে আশ্বস্ত করবেন কি দিয়ে? পুলিশ সামনে, বাহিনীর উপর থেকে তো সব সহযোগিতা আছে বলেন, কিন্তু গুঞ্জন শুনি না, এখানে গোপনে বসে আছে, অমুকে এই করছে, এগুলো শুনি। আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না, তাহলে কোনো কাজ করা যাবে না। যেভাবে আছে সেভাবেই আমরা চলছি। এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি, কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নেই। তখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা প্রশ্নটা উঠলো, আমরাও রাজি হলাম যে হ্যাঁ, ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য আমরা দিলাম। তো 2 মাস সময় কি সেটা যথেষ্ট মনে করছেন এখন? আমরা প্রথম মনে করলাম 2 মাস দিয়ে দেখি, যদি মনে হচ্ছে কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে, তারাও সম্মত হবে আশা করি। এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর কি। তবে 2 মাস একটা পরীক্ষামূলকভাবে, তার নানা রকমের দুশ্চিন্তাও আসে, এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কিনা। কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে হলো, এটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ নেই। একজন ব্যক্তি, সেনাবাহিনীর একজন সদস্য, একজন অফিসার যদি এরকম একটা করে, এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে, আমাদের উপরে আসবে, কেন আপনি এটা দিলেন। কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে, যাতে করে এরকম অঘটন না ঘটে। আপনি সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর কথা বলছেন। সশস্ত্র বাহিনী এখন যদি বলি, এটা একটা মহা ইঞ্জিন, একটা সরকার একটা মহা ইঞ্জিন এখন আমরা চালু করার চেষ্টা করছি। প্রথমে আমরা ফার্স্ট গিয়ার দিয়ে চেষ্টা করছি এটা নাড়ানো যায় কিনা। এটা নড়লে তারপরে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারের দিকে যাবে। এটাই হলো বিষয়। আমরা এক ধাপে থার্ড গিয়ারে দিয়ে চলে গেলাম, ক্রুজিং স্পিডে চলে গেলাম, এটা সম্ভব না। কাজে ওই গতিটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কত দ্রুত গতিতে এই ফার্স্ট গিয়ারের 4-5 মাইল গতি উত্তরণ করে উন্নতর গতির মধ্যে যেতে পারি, 20-22 মাইলের মধ্যে যেতে পারি, তারপরে ক্রুজিং স্পিডে যেতে পারি। সেটা এটা কিন্তু বেশি সময় নিলে তাও হচ্ছে না। আমাদের তো এটা আমাদের কাজের মধ্যে নামতে হবে, কাজটা তো অফুরন্ত কাজ। এই যে আপনি যে গতির কথাটা বললেন, মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমাদেরও মিশ্র প্রতিক্রিয়া। আমরা তো খুব খুশি না যে এটা হচ্ছে। এটা ঠকর ঠকর করে চলা তো কারো ইচ্ছা না। এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি, অগ্রসর হতে পারি, নর্মাল স্পিডে চলে আসতে পারি, সেটাই আমাদের চেষ্টা। এটাও একটা বাস্তবতা। এত পুঞ্জীভূত সমস্যা সর্বত্র সর্বক্ষেত্রে, এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না। কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা দৌড়ঝাঁপ হচ্ছে, চলাচল হচ্ছে, আপনারা লাফাচ্ছেন, দৌড় দিচ্ছেন, সারা দেশে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জাগছে, কাজগুলো চলছে, এরকম একটা পরিবেশ দেখতে চায়। কিছু ভালো হয়, যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে, আবার বলে যে না এদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে, এরকম কথা। একটা ভালো হয় তার একটা খারাপ হয়, আবার শুধরে আসে তার দুর্বল হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে আমাদের কাজে কোনো কাজগুলো করে যেদিকে দেখবেন যেগুলো নিয়মের ভেতরে, এই কাজের পরে কাজ, এর মধ্যে গতি সঞ্চার করা। একটা হলো কাজটা শুরু করা, যে যন্ত্র যেখানে গুতা দিতে হবে, এগুলো করতে করতে আমাদের আপনার এই বড় মেশিন, এই যন্ত্রপাতি চালু করার জন্যে কি আপনি কি আরও কোনো উদ্যোগ নেবেন? নতুন কোনো সদস্য আরও যোগ করবেন, আরও কমিটি করবেন? আপনি তো 6টে কমিশন করেছেন, আরও কিছু কমিটি করেছেন, এরকম কোনো চিন্তা আপনার নিজের? কমিশনটা অন্যভাবে দেখছি আমি। আগে যন্ত্রটার কথা বলি, যন্ত্রটার ব্যাপারে এটাকে চালু করার জন্য মাঝে মাঝে আলাপ হয়েছে যে আরও কজন সদস্য নিলে বোধহয় ভালো হতো। এটা কোনো পাক্কা সিদ্ধান্ত হয়নি এখনো, বিষয়টা খোলা আছে। এই অবস্থাতে আমরা আছি। তবে আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা খুব একটা বাড়াতেও চাই না। এটা আবার একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করে। আপনি তো জানেন যে বিগত সরকারগুলোর প্রায় মন্ত্রিসভার সদস্যের সংখ্যা কখনো এটা 60-70 এ পর্যন্ত ছিল। আপনারা আমরা ওই ধরনের চিন্তা করছি না। আমরা খুব ছোটোখাটো আকারে যেতে চাচ্ছি, সলিড আকারে যেতে চাচ্ছি। দেখা যাক আমরা করতে পারি এটাতে। টিম বড় হলে সমস্যা হলো কি, যত টিম বড় হয় ইশারা
এবং কাজ একজনের সঙ্গে একজনের সঙ্গতিপূর্ণ কাজ করা মুশকিল হয়ে যায়। এই ছোট টিমও আমাদের সমস্যা হয়। এই যে নতুনভাবে এসছে সবাই সবার পরিচিত হবে, কাজে টিম গঠন করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটাকেও যত সংক্ষেপে আমরা করতে পারি, যত দ্রুত করতে পারি, চেষ্টার কমতি নাই, কিন্তু সফল হয়েছে কথা বলার সময় বা যারা আন্দোলন করেছে, নেতৃত্ব ছিলেন, তাদেরকে সরকার পরিচালনায় অংশ করেছে, অভিজ্ঞতা কেমন? একটা হলো আমার অভিজ্ঞতা, একটা হলো যে আমার ধারণা। আমি বরাবরই বলে আসছি, এটা আমি সর্বত্র যখনই যে মজলিসে যাই সে কথা বলে আসছি, যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার। তারা আরেক জগতের মানুষ, আমরা তাদেরকে আটকে রেখেছি। আমরা যারা বয়স্ক, তারা পুরনো চিন্তা, পুরনো ধারণা, পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখে, কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া, যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমাদের পরে শেষে সুযোগ পেলাম, ওরা ওরা রাজস্থান পরিষদের সদস্য হয়েছে ছাত্র, কোনো উপদেষ্টার চাইতে কোনো ক্রমে কম কেউ বলতে পারবে না। শুধু আমার 52, 62, 69, অভ্যুত্থান, 90 এই আন্দোলনগুলো মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছিল, কিন্তু পরবর্তী দেশ পরিচালনা বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ছাত্ররা সে ভূমিকাটা পায়নি। এটা একদমই নতুনত্ব আমাদের জন্য। আমাদের নতুন, হয়তো অন্য দেশেও তরুণদের দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য দেশে তরুণরা প্রধানমন্ত্রী হয়েছে, চিলির প্রেসিডেন্ট একেবারে টাটকা নতুন বাচ্চা হয়েছে। কাজে কোনো দিকে এটা যে কম করছে তা তো না, সে তো একদম পুরো প্রসেসের ভেতর দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এবং প্রধানমন্ত্রী একেবারে টাটকা ইয়াং, 35 বছর 36 বছরের প্রধানমন্ত্রী, এটা তো অজানার বিষয় না। ধরেন বিগত জুলাই আগস্ট না, তার আগেও বিগত কয়েক বছর আন্দোলনের মধ্যে দিয়ে সেটা তারা প্রমাণ করেছে যে তারা নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন ধরনের একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করেছে আর কি। সেদিক থেকে আপনি যে ভাবাটা দেন, কথাটা সুন্দর বলেন, ভাবা, এটা আপনার অতীতে বলতেন, এখনো সুন্দর শব্দ। সরকার ছিল এবং ওদের একটা ভূমিকা ছিল, এবং পুরো প্রক্রিয়ার মধ্যে ছিল, সামনে কয়েকজন ছিলেন। এখন তারা আপনার সঙ্গে আছে, উদ্যোগ নিয়েছে, সাহায্য করছে, আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। বিশেষ করে ওই জুলাইয়ের শেষ দিনগুলো, অগাস্টের প্রথম এক সপ্তাহ, আগামী নির্বাচন পর্যন্ত এই সেনাবাহিনীর ভূমিকা আপনি কী দেখেন? আমি যেটা মনে করি, সেনাবাহিনীও সেটা বোঝে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা পালন করবে। সেটা সরকারের যে সমস্ত নির্দেশ তারা পালন করে যাবে, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা। এই শুরুতেই যদি আমরা সেই ভূমিকাগুলোকে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দিই, তাহলে তার গণতন্ত্র এগিয়ে যেতে পারলো না, এখানেই শেষ হয়ে গেল। তো সেখানে আর আমাদের থাকার দরকার। বললাম যে গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকায় তারা পালন করছে এবং করে যাবে। এবং সেখানে আপনি তাদের সকল সহযোগিতা আপনি পাচ্ছেন? আমার এই পর্যন্ত তো কোনো কমপ্লেন করার কোনো সুযোগ হয়নি, বরং আমরা ভাবা দিয়ে এসেছি। যে কোনো সুযোগ আমরা তার ভাবা দিয়েছে এই জন্য এই যে পরিবর্তনটা হলো, সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো, এটা তো রক্তারক্তি কাণ্ড হয়ে যেতে পারতো। কাজে তারা এগিয়ে এসছে, ঠান্ডা মাথায় তারা এটা কাজটা করেছে, এবং ছাত্রদেরকে সামনে রেখে বলে না যে তোমরা সরো, এবার আমরা নিয়ে নিলাম, ওরকম তো বলে নাই তারা। তো কাজে তাদেরকে আমরা অনেক রক্তারক্তির মধ্যে দিয়ে তারা এসছে, অনেক রক্তারক্তির পরে এসে তারা এটাকে সামাল দিয়েছে, ভয়ঙ্কর জিনিস হতে পারত। বিশেষ করে আপনার মনে আছে কিনা, দেখেছেন পরে 3রা আগস্টে তাদের যে একটা সভা হয়েছিল দরবার হল, সেখানে যে প্রকাশ্য তাদের যে আলোচনা যে তারা জনগণের বিরুদ্ধে কোনো গুলি ছুড়বে না, এটা একটা তখন দারুণ প্রতিক্রিয়া তৈরি করেছিল। সেদিক থেকে আপনার এই ভাবাটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা এর মধ্যে আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয়, সরকার পরিচালনাটা হতে পারে, হওয়া উচিত, কমিটি গঠন, কমিটি আবার কখনো কখনো মনে সমন্বয়হীনতা, এরকম কি কিছু আপনি দেখেন সমস্যা? যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন, তারপরে 2-1 লাইন যদি বলার থাকে এখানে। আমি এভাবে বলবো যে এক একজন এক একভাবে দেখতে পারে, পুনর্চিন্তা করার শক্তি আছে। আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম, এটার উদ্র করা যাবে না, কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে, এইরকম তুমি আমরা করতে চাই না। বা ভুল মনে করলে সংশোধন ভুল মনে করলে সবার সামনে আরো ভালো হবার চেষ্টা করছি, ভুল সংশোধন করছি, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি, যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এইভাবে করি, এভাবে করে দিচ্ছি। কাজে আমরা মনে করি যে এটা আমাদের শক্তি। অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত নাই? আমাদের কোনো সংঘাত নেই। মানে এটা
আপনার চিন্তা ভাবনা আপনার কাজের ধারার সঙ্গে এটা যায়। অবশ্যই এভাবে আমরা করে এসেছি, কাজে সেভাবেই করি আমরা।